কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা। আজ পশ্চিমবঙ্গ সহ দেশের রাজনীতির যা ছবি, তাতে নচিকেতা চক্রবর্তীর গানের এই বিখ্যাত লাইনটাকে একটু অদল বদল করে নিয়ে বলাই যায়, কেন পথ নিয়ে মাথা ব্যথা, সংখ্যাটাই বড় কথা। আজই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের বৈঠকের পর মনে করা হচ্ছে যে আকালি দল আবার এনডিএতে যোগ দিতে পারে। দেখুন, একদিক দিয়ে এটা ঠিক যে সংসদীয় রাজনীতিতে সংখ্যাই তো শেষ কথা বলে, আর সেখানে চারটে মতাদর্শগত এজেন্ডা পূরণ করতে বিজেপির সংসদের 2 কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। সেখানে নাম্বারস, সংখ্যা অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নিই যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এই যাবতীয় বিরোধী দলগুলোকে ভাঙিয়ে সেই সংখ্যা বিজেপি পেয়ে গেল, হ্যাঁ পেয়ে গেল, আর তারপর লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাস করে 50% করে ফেললো, মহিলা সংরক্ষণ বিল পাশ করালো, অভিন্ন দেয়ানি বিধি কার্যকর করালো এবং 1 নেশন 1 ভোট চালুও করলো। কিন্তু বিজেপির যারা কমিটেড ভোটার রয়েছেন, এত অসংখ্য কর্মী সমর্থক আছেন এ রাজ্যে, যারা এত বছর ধরে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে এই বিজেপি দলটাকে আজ পশ্চিমবঙ্গে এই বিপুলভাবে ক্ষমতায় নিয়ে এলেন, তাদের আবেগের কথা দল কি একবার ভাববে না? সমীর রাইচের কি মনে হয়? দল ভাবে না, কোনো দল ভাবে না। কেউ কথা রাখেনি সুনীলদার কবিতার মতো, সেরকম কোনো দল ভাবে না যে আমরা ভোটের আগে কী বলেছি বা যখন বিরোধী ছিলাম, দিনের পর দিন যখন মানুষ মারা গেছে, আমরা সাধারণ মানুষরা তখন খবরের কাগজে পড়েছি, এক একটা ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হতো বিজেপির কর্মী সমর্থকদের, এবং বলা হতো তারা অবসাদে আত্মহত্যা করেছে, আর নয়তো পারিবারিক ঝগড়ায় আত্মহত্যা করেছে, এই বলা। তো এই যে একটা সেইখান থেকে দাঁড়িয়ে বিজেপি যে একটা বিপুল সমর্থন নিয়ে আসলো, এই সমর্থনটা কার? খালি কি বিজেপির কর্মী সমর্থক? কখনোই নয়। এই সমর্থনটা করেছিল বাংলার মানুষ, নাহলে কিন্তু বিজেপি জিততে পারতো না। বিজেপি যদি ভাবে, রাজনৈতিক দলগুলো ভাবে আমরা জিতেছি, আমাদের লোক চায়, লোক আমাদের, আরে লোক তোমাদের নয়, তোমরা লোকের। এই কথাটা যেদিন পার্টিগুলো বুঝতে পারবে, সেদিন এত সমস্যা থাকবে না। এই ভুলটা বামফ্রন্ট করেছে, এই ভুলটা মমতা ব্যানার্জি করেছেন, এই ভুলটা ইদানিং এখন আমরা যা দেখছি যে এনারাও করতে চলেছেন। কীরকম? তুমি দেখো, ঠিক যেই যে লোকগুলোকে দিল্লিতে দেখলাম প্রধানমন্ত্রীর বাসভবনে, তুমি একটা নাম বলো, একজনের নাম যার সম্পর্কে পাবলিকের অভিজ্ঞতা ভালো, একটা নামও দেখাতে পারবে না। কিন্তু তাহলে কেন নিচ্ছে যেহেতু ওরা একবার লোকসভাতে আছে, সেই জন্য নিচ্ছে। কেন্দ্রীয় সরকারও ভাবছে না যে এই লোকগুলোকে নেওয়াটা, তাদের যে একটা মতাদর্শ আছে, এটা তো মানতে হবে যে বিজেপির নিজস্ব একটা মতাদর্শ আছে, এটা আমরা মানি। সেই মতাদর্শের সঙ্গে কিন্তু এই রাজনৈতিক সমীকরণটা এক নয়। সেম জিনিসটা তুমি ধরো এখানে ঋতব্রত তৃণমূলে যারা আছে, তুমি একটা লোক দেখাও, পাশে আমি দেখলাম জাভেদ খান, আমাদের প্রাক্তন মেয়র, আরও ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেকের তুমি রেজাল্ট দেখো। কিন্তু আরও একটা অদ্ভুত জিনিস দেখো, তাহলে কি মানে তৃণমূলের নেতামন্ত্রী জেলে যায়নি? এই লাস্ট 3 মাসে আমরা দেখিনি? প্রচুর নেতামন্ত্রী কাউন্সিলর জেলে গেছে, তারা প্রত্যেকে হেরেছে, প্রত্যেকে হেরেছে, সেই জন্য তারা জেলে গেছে। বিশ্বনাথ একটা কথা বলছিল যে এই তৃণমূলের কাউন্সিলররা এখন বিজেপির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, দিনের বেলা, সকালবেলা, রাত্রিবেলা ফোন করছে যাতে একটা টিকিট পাওয়া যায়, এবং বিজেপি হয়তো দেবে ভাবছে। আমি তো বলছি, আমি চাই বিজেপি তাদের টিকিটটা দিক, তারপরে দেখুক বিজেপি টিকিটেও তারা জিতছে কিনা। যদি না তৃণমূল যেভাবে ভোট করাতো বিজেপি সেইভাবে ভোট করায়, তাহলে সেই রেজাল্ট আমরা দেখতে চাই। বিজেপি তো বলেছে আমরা তো স্বচ্ছ ভোটে জিতেছি, আমরা আশা করব ভবিষ্যতে যে পশ্চিমবাংলা অন্তত বিজেপির আমলে স্বচ্ছ ভোট দেখতে পাবে। আমরা সন্ধিয়ান এখনও। দ্বিতীয় কথা ধরো যে শ্রমিকের বক্তব্যগুলো যদি আমরা দেখি, তুমি ভোটের আগে, ভোটের পরে, আমি জানি শ্রমিককে অনেকে ডিস্টার্ব করে, অনেককে নতুন দাদা বানাচ্ছে, অনেক কিছু করছে, আমি জানি, ওর সবসময় কথা রাখতে মুশকিল। কিন্তু শ্রমিককে অন্তত আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি এবং রেসপেক্ট করি, ওর শব্দচয়ন, ওর বাচনভঙ্গি এবং ওর জীবনযাপন। কিন্তু সেইখানে দাঁড়িয়ে
যে শ্রমিকের মতো ছেলে তাকে কিন্তু আজকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। শ্রমিক মুখে যতই যাই বলুক, এইখানে আমাদের যাই বিজেপির প্রতিনিধি যাই বলুক, ওরা কিন্তু সায়ন্তন, তা ওরা কিন্তু জানে যে এটা ঠিক হচ্ছে না। কেন? ওরা ভাবছে এইটা করলে আমাদের দল স্ট্রং হবে, এটা ভাবছে না এইটা করলে আমাদের দলটা ভঙ্গুর হয়ে যাচ্ছে জনসাধারণের কাছে। কারণ আমরা যারা জনসাধারণ তারা কিন্তু বুঝতে পারছি, যখন নেতারা ভুল করেন তখন তারা ভাবেন না যে সাধারণ মানুষ বোঝেন। সাধারণ মানুষ যে বোঝেন তার প্রমাণ আপনারা যে জিতেছেন সেটাই তার প্রমাণ। তা নাহলে তৃণমূলকে সরানো যেত না, যেমন বামফ্রন্টকে সরানো যেত না তেমন তৃণমূলকে সরানো যেত না। এইটা বুঝতে হবে বিজেপি নেতাদের। এই যে তুমি ভাবো তো, ঋতব্রত ভালো ছেলে আমার কাছে, কিন্তু সত্যি সত্যিও কোনো কাজ করেছে? জাভেদ খান ভালো লোক, তুমি সাধারণ লোক, তুমি ওই পাকিস্তান চলে যাও, জাভেদ খান সম্পর্কে খোঁজ নাও, দেখতে পাবে। ফিরহাদ হাকিম নিজে কি বলেছে? কষ্ট করে খোঁজ নেবো কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ফলে তার সম্পর্কে কি বলেছে চালিয়ে দেবো। ফিরহাদ হাকিম সম্পর্কে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তাকে তো এইটা মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, তাহলে তো যেটা প্রদীপ তো বলার চেষ্টা করছে যে তাহলে তো তৃণমূল তো ভাই ভালোই ছিল, চোর তো না। তোমরা যদি নিচ্ছ তোমরা তো আর চোরকে নেবে না। না, তার মানে কি এরা চোর ছিল, যেটা ঠিক, এরা চোরকে নিচ্ছে এটাও ঠিক। আমরা সবটাই বুঝতে পারছি, আমরা খালি দেখে যাচ্ছি। আমি এইখান থেকে 3 জন মুর্শিদাবাদের সাংসদ, তাদের অবস্থান কি? তারা প্রধানমন্ত্রীর বৈঠকে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন, কার সঙ্গে যোগাযোগ করছেন, কি ভাবছেন? কিছু আবার সাধারণ মানুষের তরফে নাকি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দিচ্ছেন, ব্যাপারটা কি? সবথেকে বড় প্রশ্ন 3টে শব্দে, কোথায় আছেন তাঁরা? দেখুন তো, বোঝার চেষ্টা করুন, আপনাদের সঙ্গে আমিও বোঝার চেষ্টা করছি, পাচ্ছি না। দেখ, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, এই 3 জনের ভূমিকা নিয়ে সাম্প্রতিককালে বারবার জল্পনা তৈরি হয়েছে। কখনো তারা এনডিএর বৈঠকে যান না, যা বলেন তা নিয়ে ঝড় ওঠে। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আবার সেদিনই তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করতে তার অফিসে পৌঁছে যান। আর শুক্রবার 3 জনই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করলেন। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না। আবু তাহের মুর্শিদাবাদের সাংসদ, খলিলুর রহমান জঙ্গিপুরের এবং ইউসুফ পাঠান বহরমপুরের। তাদের এই টানাপোড়েন, কোনো বৈঠকে উপস্থিত হওয়া, কোনো বৈঠকে অনুপস্থিত থাকা, এসবের নেপথ্যে কি সংখ্যালঘু ভোটের সমীকরণ কাজ করছে? ওদের দুঃখ কষ্ট ব্যথা ওরাই বুঝবে। যে বিশ্বাসঘাতকতার ব্যথা আমি কি করে বুঝবো? এরকম পৃথিবীতে মির্জাফরেরও একটা ব্যথা ছিল, সেও মুর্শিদাবাদের লোক ছিল। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে তার হাতে কাঁথা স্টিচের চাদর ও কুর্তা পাজামা তুলে দেন কাকুলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, এক মহিলা সাংসদ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বলেন, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। বিজেন্দ্র সিংহ ও রোমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকের অনুষ্ঠানে ভোটের আগে বা ভোটের সময় এই নেতা নেত্রীরাই বিজেপি, দেশের প্রধানমন্ত্রী বা শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রকাশ্যে কি বলেছেন এবং এখন কি বলছেন একেবারে পাশাপাশি দেখাচ্ছি, সময় থাকলে আরও দেখাবো। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এতটা ডিগবাজি, এতটা ভোলবদল মানুষের হজম করতে সমস্যা হচ্ছে, এটাও সত্যি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে দল সংখ্যা চাইছে, যে দল সংখ্যা চেয়ে দেশ জুড়ে দরজা খুলে দেওয়া স্ট্র্যাটেজি নিয়েছে, সেই দলের অন্দরমহলে দলেরই এই নীতির বিরুদ্ধে এত তীব্র প্রতিক্রিয়া। বিজেপি মন্ত্রিসভার 2 জন সদস্য অন ক্যামেরা বক্তব্য এই সপ্তাহে বোধহয় মঙ্গলবার আপনাদের দেখিয়েছিলাম। দলের 2 প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং দিলীপ ঘোষের বক্তব্য কর্মী সমর্থকদের যে আবেগ সেই বক্তব্যের সঙ্গে যুক্ত আছে, সেটাও একেবারে স্পষ্ট। আমার পরের বক্তা শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে, তৃণমূলের সুসময়ে যে আদি তৃণমূল বনাম তৎকাল তৃণমূলের লড়াই আমরা দেখেছি, ভবিষ্যতে সেই রকম এই পশ্চিমবঙ্গ কি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির লড়াইয়ের সাক্ষী হতে চলেছে? শুভময়দা। হ্যাঁ, শুনু, আমার কিন্তু মনে হয় না এখন বিজেপির খুব একটা সমস্যা আছে। বিজেপি একেবারে তার যে লক্ষ্য স্থির করে নিয়েছে, যেভাবে হোক 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা আসন সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে যে
ইউনিফর্ম সিভিল কোড যা যা তারা চাইছেন সেগুলো করতে চাইছেন। প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভালো মন্দ দুই আছে, এবং এর মধ্যে তো দুর্নীতি কিছু নেই। দেশের আইনের মধ্যে আমরা বড়জোর বলতে পারি যে নৈতিকতার প্রশ্ন, গণতন্ত্রের মকারি, এই কথাগুলো বলতে পারি, তাতে বিজেপির কিচ্ছু আসে যায় না। এবং বিজেপি যে ধরনের দল, তাতে আগামী দিনে তারা তাদের সংগঠন শক্ত রাখবে। আর অন্য যেটা হতে পারে সে তো ভয়ঙ্কর সম্ভাবনা যে এরপরে কংগ্রেস জিতে গেল, যেহেতু শুভেন্দুবাবুর একটা কংগ্রেস রুটও আছে, তিনি বাকিদের সকলকে নিয়ে বিজেপিকে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে অন্যভাবে মুখ্যমন্ত্রী হলেন, এ তো কোনো ক্ষতি নেই। একটা জায়গা যেটা হচ্ছে যে এই যে বারবার করে যে জায়গাটা আসছে যে যারা তৃণমূল ছিলেন, যেটা সায়ন্তনবাবু বলছেন, আমি কিন্তু সায়ন্তনবাবু এত স্বচ্ছভাবে বলছেন, এটা কিন্তু প্রশংসনীয় যে তারা ছিলেন তৃণমূল, বিজেপি হয়েছেন, এরকম তো ভারতে অনেকেই হয়েছেন আর কি। কিন্তু এইখানে একটা মুশকিল আছে, সেটা হচ্ছে ধরুন আমি ব্যক্তিগতভাবে হিন্দু, আমার হিন্দুত্ব বিজেপির হিন্দুত্বের থেকে কিছুটা আলাদা, তাদের যে হিন্দু রাষ্ট্রবাদ আছে তার থেকে আলাদা, কিন্তু আমার হিন্দু দেবদেবী নিয়ে যিনি এমন একটা মানে কমেন্ট করছেন প্রগতিশীলতার দোহাই দিয়ে, যেটা আমার বিশ্বাসে, আমার কালী ঠাকুর, আমার শিব ঠাকুরকে আঘাত করছে, সেইখানে কিন্তু প্রগতিশীলতার জয় হচ্ছে না। তসলিমা নাসরিন অসাধারণ লেখিকা, কিন্তু একটা ধর্মের বিরুদ্ধে কথা বলার সময় তিনি মাঝে মাঝে যে ভাষা ব্যবহার করছেন, একজন যিনি তার মুসলিম, যিনি তার ধর্মটাকে ভালোবাসেন, তার কিন্তু খুবই ইন্টেলেকচুয়াল কথাবার্তা, হয়তো সেটা ততটা পছন্দ হচ্ছে না। সুতরাং যে তৃণমূলকে নিচ্ছেন বিজেপিরা, সেখানে ধর্মের প্রশ্ন আসছে আমার কাছে, আমার যে ধর্ম, আমার কাছে আমার সংস্কৃতির প্রশ্ন আসছে, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের যে শিল্প সংস্কৃতি, তখন প্রদীপ্ত বলতে পারেননি যে আবোল তাবোল কবিতা, উল্টোপাল্টা লেখা, সেই সংস্কৃতি আমার ওপর চাপিয়েছিল। আমি আশা রাখি বিজেপি সেটা করবে না। মতের মিল, রাজনৈতিক মিল আমাদের নাই থাকতে পারে, কিন্তু বিজেপি যেটা করছে শুধু দুর্নীতি দুর্বৃত্তায়ন নয়, যাদেরকে অ্যাকসেপ্ট করছে তারা আমার ধর্মে আঘাত এনেছে, তারা আমার শিল্প সংস্কৃতি শিক্ষা রুচিতে আঘাত এনেছে। দ্বিতীয় বক্তব্য, আপনি তো বুদ্ধগয়ার কথা আনলেন, সেনানি গ্রাম বুদ্ধগয়ার কাছে, গ্রাম প্রধানের কন্যা সুজাতা, তার একটি পুত্র সন্তান লাভের আশা হয়েছে। সেই সময় মানুষ বিশ্বাস করতেন, গাছের দেবতার কাছে তিনি বলেছিলেন যে আমি পায়েস অর্পণ করবো, এটা যদি হয়। আর তার যে দাসী পূর্ণা, তিনি দেখেছেন গিয়ে যে সিদ্ধার্থ সেখানে তপস্যা করছে, করে বলে ভেবেছে ও বোধহয় গাছেরই দেবতা। তখন সুজাতা গিয়ে তাকে পায়েস দিয়েছে, এবং তারপর শতাব্দীর পর শতাব্দী পায়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে ভারতের ধর্মে এবং রাজনীতিতে। তা সেই আগের শতাব্দীগুলোর কথা থাক, এখনকার শতাব্দী নিয়ে আমরা কথা বলি। সেইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা আধ্যাত্মিক তাৎপর্যের ব্যাপার থাকবে। আধ্যাত্মিক তাৎপর্য কি বলছে? কঠোর তপস্যার অবসান, না খেয়ে শরীরকে কষ্ট দিয়ে সিদ্ধি লাভ হয় না। এবং আমরা সকলেই জানি যে পাকস্থলীর সবচেয়ে কাছাকাছি হৃদয় এবং মগজ। এবং দ্বিতীয় হচ্ছে যে স্বাভাবিক শক্তি ফিরে পাওয়াই, না খেয়ে দিয়ে তৃণমূল ধরুন ক্ষমতার থেকে চলে যাওয়ার পর একটা খাদ্যের অভাব ঘটেছে, এবার তাদের যেটা বিরাট মুশকিল হয়ে গেছে, বুদ্ধদেবের মতো অবস্থা হয়েছে, বোধি লাভ হচ্ছে না কারণ পেটে খিদে। এবার তাদের কি করতে হবে? বুদ্ধদেবের মতন পায়েস খেয়ে স্নান করে তাদের শক্তি ফিরে পেতে হবে, তবেই তো তারা বোধিজ্ঞান লাভ করবেন। সেটা বিজেপি ছাড়া এখন তো হবে না। বিজেপি যদি সাহস না দেয়, শক্তি না দেয়, তাহলে তৃণমূলের বোধিজ্ঞান লাভ হবে কি করে? ফলে এটা কিন্তু আমরা যে পুরনো বারবার বলে এসেছি যে বিজেপি তৃণমূল একই দল, এ তো হাজারবার বলছি, তাতে সিপিএমের একটি ভোটও বাড়েনি। কারণ পার্থদা যে আইসোটোপের কথা বলছিলেন, এই বামপন্থী দলগুলি আইসোবার কি? প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা আলাদা, যোগ করে এক, কিন্তু আসলে পুরো আলাদা। এই যে গাদা গাদা বামপন্থী, তাদের নিজেদের মধ্যে এত দর কষাকষি, কংগ্রেসের সঙ্গে কিভাবে যাবে করতে গিয়ে বিজেপিকে ফাঁকা মাঠ দিয়ে রেখেছে। ফলে তাদের যে সামনের এই যে বিভিন্ন কলকাতা নির্বাচন পুরসভা আসবে, তাদের জেতাতে তার কোনো উৎসাহই নেই। পার্থদাদের দলে পার্থদা হয়তো ভাবছেন খুব ভেবে চিনতে, কলকাতা জেলা কমিটিতে যদি কোনো একটা পদ পাওয়া যায়, এইরকম বড় জোর, উনি কিন্তু ভোটে জিততে চাইছেন না। সিপিএমের কোনো নেতা আজকে বিজেপি তৃণমূলের এই অবস্থায় দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ একটা অন্য দল খোঁজার চেষ্টা করছে, তখন সিপিএম এর নেতারা কি করছে? তারা ভাবছে আমার লোকাল কমিটিতে আমি কোন পদ পাবো। কোনোভাবে মানুষের কাছে পৌঁছে নির্বাচনী লড়াই যে তার জায়গায় সিপিএম যে যাবে না, এটা তারা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন। ফলে তৃণমূল বিজেপি নিয়ে সমালোচনা আমরা যখন করছি, সেখানে মাথায় রাখতে হবে যে তাদের এই জায়গাটার সুযোগ
2017 সাল থেকে এই সিপিআইএম, এই কংগ্রেস পশ্চিমবঙ্গে বারবার সাধারণ মানুষকে একেবারে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে দমিয়ে রাখার একটা বড় দায়িত্ব সিপিএম এবং তৃণমূল, এবং সব সময় তারা সৎ। বারবার করে তো সায়ন্তনবাবু উদাহরণ দিচ্ছেন, তাদের যে কীর্তি, হ্যাঁ সিপিএম তার অন্য দিক দিয়ে একটু ভালো ছিল, অন্য দলের লোককে ঢুকতে দেয় না, কিন্তু তার বাইরে দাঁড়িয়ে প্রত্যেকটার কাউন্টার আর্গুমেন্ট দিয়ে দেবেন ওনারা। ফলে সিপিএমকেও কিন্তু বলতে হবে বারবার করে, যে পার্থদাদের বারবার করে বলতে হবে, আইসোটোপের গল্প ছেড়ে সোজাসুজি বলতে হবে, আপনাদের কলকাতা পুরসভায়, এই কলকাতা পুরসভায় আপনাদের মেয়র প্রার্থীকে আপনি বলবেন না, আপনি কিছুতেই বলবেন না, আপনার দলের কেউ বলবে না। আগামী যতদিন খুশি সময় দেওয়া হোক, ভোটের 5 দিন আগে একটা প্রার্থী ঠিক করবেন, করে তাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন, পাড়ার কেউ চেনে না, তাহলে তো এই তৃণমূল বিজেপির যারা আছে তারাই জিতবে। ফলে এই দায়িত্ব কিন্তু সিপিএমের, যে তৃণমূল বিজেপির মোট ভোট 90% থাকবে। আমি শুধু দু একটা কথা বলি এই রেসপন্সে। এক হচ্ছে যে রাজ্যে নতুন সরকার আসার পর থেকে যাদের বিরোধী দলের ভূমিকা পালন করার কথা ছিল, তৃণমূল কংগ্রেস, তারা হচ্ছে গোয়ালঘরে ঢুকে যাওয়ার পর ফলে কার্যত গোটা রাজ্যে এই মুহূর্তে আমি বলছি পার্লামেন্টারি পলিটিক্স, পরিষদীয় নীতিতে আমাদের হচ্ছে যে সংখ্যা কম হলেও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বিরোধিতার জায়গা বামপন্থীরাই একমাত্র করছে বলেই সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে বামপন্থীরা। বিশেষত এই সরকার আসার পর প্রথম যেটা হয় যে সেখানে হকার উচ্ছেদ শুরু হয় এবং বিস্তর পরিমাণ মানুষকে ডিসপ্লেসড হতে হয়, এবং কারণে অকারণে এই কাজ অপারেটিভ পার্টে আমি বলছি, সৌম্যদা বলছেন যে আপনাদের মেয়র কলকাতা পুরসভার যখন ভোট হবে সম্ভবত নভেম্বর মাসে, তখন আপনারা কোনো মেয়র প্রার্থী ঠিক করবেন? আবারও বিহারে বা গোটা রাজ্যে সারা দেশে ভোটের আগে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে বিজেপিও হচ্ছে যে ভোট করে না, ফলে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করে কর্পোরেশন ইলেকশনে যেতে হবে এরকম কোনো মডেল এক্সিস্ট করে না। হলে ভালো, না হলেও ভালো, চলবে। কিন্তু এবং যেটা ইম্পর্টেন্ট পার্ট, এবং সেটা যে এই যে বারুইপুরের ঘটনাটাকে কেন্দ্র করে যে যদি বলেন যে এই যে ছাত্রীটি নিহত হলেন, ধর্ষিতা হলেন, তারপরে যেভাবে বামপন্থী কর্মীরা আক্রান্ত হয়েছেন, বামপন্থী সংগঠকরা আক্রান্ত হয়েছেন, এবং পুলিশ প্রশাসন যেভাবে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কি বলবো যে প্রতিহিংসার আচরণ দেখাচ্ছেন, এর থেকে কি প্রমাণিত হয় না যে রাস্তায় যদি বিরোধী সংখ্যায় কমও যদি হয় কিন্তু হচ্ছে বামপন্থী ছাড়া আর কেউ নেই? ফলে এইটা দেখতে তো চোখে চশমা পড়তে হয় না, এইটা তো খালি চোখে দেখা যাচ্ছে যে তৃণমূল যখন গোয়ালঘরে ঢুকে গেছে তখন রাজ্যে হচ্ছে বামপন্থীরাই যতটুকু আছে সেইটুকু করছে তাদের শক্তি নিয়ে। আমি ওনার কথা কোনো ডিসপিউট করছি না, কিন্তু শুধু চশমা পরে বামপন্থী খুঁজতে হয় এটা হতে পারে, কিন্তু খালি চোখেও বামপন্থী দেখা যায় কোথায় জানেন? যখন রেকর্ড খোঁজা হয় 17 জন আনন্দমার্গী সন্ন্যাসিনীকে কারা খুন করেছিল বলে বামপন্থীরা করেছিল সিপিএম। যখন রেকর্ড খোঁজা হয় যে ওই মরিচঝাপির উদ্বাস্তুদের ওপর কারা গুলি চালিয়েছিল, খালি চোখে দেখা যায় বামপন্থীদের নাম আসে। যখন খোঁজ করা হয় ওই বানতলা ঘটনা কে ঘটিয়েছিল, বামপন্থীদের নাম আসে। দুলাল ব্যানার্জি কোন দল করতেন, সিপিএম এর নাম আসে। তপন, শুকুর, অনুজ মণ্ডল, ডালিম মণ্ডল, তারা পৃথিবীতে কোন দলে একটু বলে ছোট্ট করে শুনে নিন। যতগুলি হত্যার কথা উনি বললেন প্রত্যেকটাই তৃণমূল এসে একটা করে কমিশন করেছিল। তার ফার্স্ট কমিশনটা 21শে জুলাই আপনার অনুষ্ঠানে আমি লাস্ট করে গেছিলাম, তাতে বোঝা গেছে যে তৃণমূলের তোলা অভিযোগ সর্বৈব মিথ্যা ছিল। আমি চাইবো যেমন সায়ন্তনদা প্রমাণ করলো যে এই যাবত যে অভিযোগগুলো সেই সরকার এই কমিশন ছিল, এই কমিশন বের করুক, প্রমাণ করে না কমিশনটা বের করুক, এগুলো তো সব কমিশন হয়ে আছে। যে কথাটা বললাম যে আমাদের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শেষ করে দিয়েছে, সেটাও ভুল। কারণ কি আমাদের শিল্প যে চলে যাচ্ছে এই তথ্য তো আমাদের কাছে নেই, বরঞ্চ আমরা এখনো 3 নম্বরে আছি, এবং আমাদের দেখানো পথেই বর্তমান সরকার চলছে। সে শিল্প আমূল আসল থেকে শুরু করে আমূল থেকে আসে ওই যে তোলাবাজির ব্যাপারটা, ওই যে বলছে নেই তো তোমরাও তো প্রমাণ করো। তোলাবাজির প্রমাণ কাউকে খুঁজতে হবে না, প্রচুর চতুর্দিকে ওয়ান লাইনার। হ্যাঁ, একটু মনে করিয়ে দিতে চাই, এই 3 মাস আগে নির্বাচনের বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনের পর দিন বলেছেন যে তৃণমূলের থেকে সিপিএম ভালো ছিল, মানে বামেরা ভালো ছিল। আপনি দেখান আপনার আর্কাইভে আছে। তার মানে তুমি অন্তত মাথায় রাখো 15 বছর শাসন নিয়ে বলো। আমি কোথায় খারাপ বললাম? 15 বছর আগে শাসন নিয়ে বলো। কোথায় খারাপ বললাম? আমি বললাম যে চশমা পরে খুঁজতে তোমার দলের নেতারা বলেছে। খালি চোখেও পাওয়া যায়। একটা লাইন বলবো, পার্থর জন্য সত্যি সত্যি আমারও খারাপ লাগছে, কারণ পার্থর কিছু বলার নেই। পার্থ বলতে দাও। পার্থ বলল কি যে তৃণমূল যখন খাটের নিচে ঢুকে গেছে, অর্থাৎ পরাজয় হয়েছে, তখন তো একমাত্র আমরাই বিরোধী পথে নামছি। কথাটা কি দুঃখের, বাংলার জন্য কতটা দুর্দশার, যে কেন বামপন্থীরা
তৃণমূল জবে থেকে এই অন্যায়গুলো করেছে, প্রথম থেকে কেন বামপন্থীরা নামেনি? আজকে যদি বামপন্থী নেতারা একদম ভাত ঘুমেছিল, আমি তোমায় বলে দিচ্ছি, একদম ভাত ঘুমেছিল, তারা যদি আজকে ঠিকঠাক প্রোটেস্ট করতেন, পশ্চিমবাংলার এই 15 বছর অন্তকে এই অবস্থা হতো না। না প্রোটেস্ট বামপন্থীরা ছাড়া কি বিজেপি প্রোটেস্ট করেছে? বামপন্থীদের সীমিত শক্তি নিয়ে করেছে, তাতে আপনি বলতে পারেন যে তার চেয়ে বেশি হতে পারে। যেখানে বামপন্থীরা দেখা যাচ্ছে না, সিপিএম কে দেখা যাচ্ছে না, সময়টা কিন্তু টেনে টেনে শোনা দাও, সিপিএম কে এগিয়ে আসছে, এটা কিন্তু আমার একটা কথা মানতেই হবে, আমি বলছি একটা কথা মানতেই হবে যে বহুদিন পর স্টুডিওতে দীর্ঘক্ষণ বামপন্থীদের এই মুহূর্তের অবস্থান এবং তাদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে, এটা মানতেই হবে। সময় তাকে সঠিক দায়িত্ব দাও, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকে সিপিএম যেভাবে জিরো থেকে আলোচনায় ছিল, এতক্ষণ সময় দিল সার্ভাইভ করার প্ল্যানটা বের করুন। আমার পরের বিষয়ে যেতেই হবে, বেশ, কারণ আমার পরের বিষয়টা অত্যন্ত চিত্তাকর্ষক। আপনারা প্রত্যেকে জানেন যে এই এতক্ষণ আমরা যে আলোচনা করছি, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিই। কত শতাংশ মানুষ কি বলছেন? তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা কি বিজেপির নিচু তলাতেও ক্ষোভ তৈরি করছে? 96% মানুষ মনে করছেন হ্যাঁ, নিচু তলাতেও ক্ষোভ তৈরি হচ্ছে। 3% মানুষ, মাত্র 3% মানুষ তা মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠকে এনসিপিআই, কলকাতায় মুখ্যমন্ত্রীর বৈঠকে ঋতব্রত তৃণমূল। আপনার কি মনে হয় নেপথ্যে শুধুই শাসক বিরোধী সৌজন্য এমনটা বিশ্বাস করছেন মাত্র 13% লোক? 85% লোক বলছেন নিছক রাজনৈতিক সৌজন্য নয়, এটা 2% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন ছিল যে বিধানসভায় 9টা কমিটির মাথায় বিদ্রোহী তৃণমূলের বিধায়করা পুরোপুরি ব্রাত্য হয়ে বিধানসভায় আরও কোনটা কি কালীঘাট ক্যাম্প? 71% মানুষ তারা মনে করছেন তাই, 28% মানুষ মনে করছেন তা নয়, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবো। অতীশচন্দ্র ভাবার লিখছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়কদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের মাখামাখির চরম মূল্য দিতে হবে বিজেপিকে। অর্জুন পাল লিখছেন ঋতব্রত তৃণমূল আর এনসিপিআইকে কাছে টানতে গিয়ে দলের নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সুবল চক্রবর্তী লিখছেন যাদের বিরুদ্ধে বিজেপি এতদিন অভিযোগ তুলল তারাই জামা পাল্টে বিজেপির কাছাকাছি পৌঁছে গেল, রাজনীতিতে কি না হয়। বিদ্যুৎ নায়ক লিখছেন মুকুল রায়ের কথাই কি তাহলে ঠিক, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কল্লোল মিত্র লিখছেন রাজনীতিতে বিশ্বাস বলে আর কিছু অবশিষ্ট থাকছে না। ঠিক এখান থেকে আমি বলছিলাম অত্যন্ত উদ্বেগজনক আজকের সিবিআইয়ের তোলা একটা দাবি, একটা বক্তব্য। চার্জশিটে একেবারে স্পষ্ট ভাষায় সিবিআই বলল যে এই যে নিট কেলেঙ্কারি, এতে বাইরের কেউ নয়, শস্যের মধ্যে ভূত। এনটিএর বিশেষজ্ঞরাই নিটের প্রশ্নপত্র ফাঁস করেছেন। ভাবতে পারেন, সিবিআই চার্জশিটে স্পষ্ট অভিযোগ আনলো। দেখুন, একেই বলে শস্যের মধ্যে ভূত। নিট ইউজির প্রশ্ন ফাঁস হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভেতর থেকেই। দায়ী নিটের নিয়ামক সংস্থা এনটিএরই কয়েকজন বিশেষজ্ঞ। চার্জশিটে বিস্ফোরক দাবি করল সিবিআই। যে প্রশ্ন ফাঁস ঘিরে গোটা দেশ উত্তাল হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে শেষ অবধি পদত্যাগ করতে হয়েছে। সেই প্রশ্ন ফাঁস কাণ্ডে এনটিএর 3 বিশেষজ্ঞের নাম উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে কোনো প্রিন্টিং প্রেস নয়, প্রশ্ন ফাঁসের আঁতুড়ঘর ন্যাশনাল টেস্টিং এজেন্সির অন্দরেই। চার্জশিটে দাবি করা হয়েছে প্রশ্ন ফাঁসে জড়িত উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধারে, রসায়ন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রহ্লাদ বিত্তল রাও কুলকার্নি এবং পদার্থবিদ্যা বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাবলদার। সিবিআই এর চার্জশিট অনুযায়ী গোপন অনুবাদ প্রুফ রিডিং এর কাজে সুযোগের অপব্যবহার করে বিশেষজ্ঞরা প্রশ্নপত্র পাচার করেন। গত মে মাসে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে, যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। নতুন করে পরীক্ষা দেওয়া হয় সিবিআই তদন্তের নির্দেশ। সেই তদন্তের পর সম্প্রতি আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে গত এপ্রিলে পিভি কুলকার্নি, মনীষা মন্ধার নিজেদের বাড়িতে স্পেশাল রিভিশন সেশন করেন। সেখানে কয়েকজন পরীক্ষার্থীকে প্রশ্ন, 4টি বিকল্প এবং সঠিক উত্তর মৌখিকভাবে জানানো হয়। কোনো ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের সবকিছু হাতে লিখে নিতে বলা হয়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া পরীক্ষার্থীদের নোটবুকে সিএফএসএল ও হ্যান্ডরাইটিং পরীক্ষা করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয় ৩রা মে হওয়া নিট ইউজির প্রশ্নপত্র। সেগুলো হুবহু মিলে যায়। এছাড়া তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে। এর মধ্যে গোয়েন্দাদের আতশ কাচের নিচে রয়েছে মনীষা হাবলদারের পরিবারের অ্যাকাউন্টে হওয়া আর্থিক লেনদেন। সিবিআই এর দাবি, অনলাইনে টাকা ট্রান্সফার হয় মনীষার স্বামীর মোবাইল নম্বরে। প্রশ্নফাঁস কাণ্ডে অন্যতম সন্দেহভাজন লাতুরের শিশুরোগ বিশেষজ্ঞ মনোজ ভগবান রাও শিরুরের পরিবারের এক সদস্যের কাছ থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও সিবিআই সূত্রে দাবি। চার্জশিট অনুযায়ী পিভি কুলকার্নি ও মনীষা মান্ধারে চিকিৎসক মনোজ ভগবান রাও শিরুরের সঙ্গে মিলে কিছু পরীক্ষার্থীকে সিদ্ধিবিনায়ক হাসপাতালেও ডাকেন, যেখানে পরীক্ষার্থীরা সম্পূর্ণ প্রশ্ন মুখস্থ করে নেন। কিন্তু কিভাবে সেই প্রশ্নপত্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, চার্জশিটে সেই রুটেরও উল্লেখ করেছে সিবিআই। চার্জশিটে বলা হয়েছে, মনীষা হাবলদার পুনের এপিএম এর পদার্থবিজ্ঞানের অধ্যাপক তেজস হর্ষদ কুমার শাহকে প্রশ্ন বলে দিতেন। তেজস হর্ষদ কুমার শাহ হাতে লেখা নোটগুলি পিডিএফ করে লাতুরের রেনুকাই কেরিয়ার সেন্টারের পরিচালক অধ্যাপক শিবরাজ মোতেগাঁওকরের কাছে পাঠিয়ে দিতেন। এইভাবে টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নপত্র মহারাষ্ট্র থেকে হরিয়ানা এবং হরিয়ানা থেকে রাজস্থানে যায়। মোটা টাকার বিনিময়ে ছড়িয়ে পড়ে দেশে। যারা ভারতের ভবিষ্যৎ নিয়ে এরকম ছিনিমিনি খেলেছেন তাদের সবার জেলে যাওয়া উচিত। যারা প্রকৃত অপরাধী তারা যেই হন না কেন তারা জেলে যাবেন, এটাই আমাদের চাওয়া। সোমবার সিবিআই চার্জশিট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে রাউস এভিনিউ আদালত। আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্টুডিওতে 4 জন অধ্যাপক আছেন ঘটনাচক্রে আজকে, সাবজেক্ট এক্সপার্ট। তারা মানে এই চার্জশিট পড়লে সত্যি সত্যি আমি বারবার বলতাম না যে এটা সিস্টেমটাকে কেউ প্রশ্ন কেন করছেন না। শিক্ষামন্ত্রী, একজন ধর্মেন্দ্র প্রধান চলে যাবেন, আরেকজন অধর্মেন্দ্র প্রধান আসবেন, কি তফাৎ হবে? কিন্তু এই সিস্টেম সত্যি সত্যি যদি সাবজেক্ট এক্সপার্টরা প্রশ্ন লিক করেন, অর্থের বিনিময়ে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমিও তো বিভিন্ন জায়গাতে যুক্ত আছি। সাধারণত 4-5 সেট কোশ্চেন করা হয় কেন জানেন তো? কেউ যাতে না বুঝতে পারে কোন সেটটা দিচ্ছি। তাহলে কি একটা সেট করা হতো? একটা সেট না করা হলে সিস্টেম একাধিক সেট। আপনি ভাবুন, যদি আপনি শুনুন, নর্মালি 3-4 সেট যখন করা হবে, 3-4 সেটে কিন্তু আলাদা আলাদা টিচার, আলাদা আলাদা মানে এক্সামিনার, আলাদা আলাদা বোর্ড। তাহলে ওই জায়গাটাতেই কোনো একটা সমস্যা আছে, আমি আপনাকে বলছি। মানে ওই মানে এক্সামিনেশন বোর্ড যেটা মানে কোশ্চেন সেটমেন্ট বোর্ড যেটা বোর্ড অফ স্টাডি বোর্ড, সেখানেই সমস্যা এক। তার মানে একাধিক কোশ্চেন সেটার নয় এবং আলাদা আলাদা বোর্ড নয়। ক হলো যে আমি সরকারের কাছে অনুরোধ করব যে এটাকে ইনভেস্টিগেট করতে, যে কিভাবে মানে বোর্ড অফ স্টাডি তৈরি করা হতো এবং কিভাবে কোশ্চেন সেটারদেরকে নির্বাচিত করা হতো এবং কিভাবে আলাদা আলাদা সেট আলাদা তৈরি হতো কিনা। এবং ফাইনালি বলবো, একেবারে টাকশালে যেভাবে টাকার তৈরির কাজের সময় সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, প্লিজ আপনারা সেটাকে ফলো করুন, তাহলে লিক হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ সৌম্যবাবু, দেখুন, প্রথমত যে প্রশ্নগুলো আমরা করি সেই প্রশ্ন তো রোজ নতুন নতুন গবেষণা করে নতুন নতুন পৃথিবীতে একদম নতুন প্রশ্ন এলো এমন নয়। ফলে আমাদের পড়ানোর মধ্যে থেকে এই প্রশ্নগুলো আসে এবং সেই প্রশ্ন হয়তো আমরা ক্লাসে আলোচনা করি, সেটাই পরীক্ষায় দিই। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই যে পরীক্ষা পদ্ধতিগুলো হয়, অনেক সময় এমন ঘটনা ঘটে পরের দিন সকালে পরীক্ষা, রাত জেগে কোনো একজন অধ্যাপক অঙ্কগুলো করছেন। ফলে এখানে মানুষের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসবে। এবং এখানে কিন্তু মানে ধর্মেন্দ্র প্রধান সম্পর্কে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, একেবারেই ঠিক হয়েছে। কিন্তু যখন মাস্টারমশাইরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যদি লিক করেন, সেই ঘটনা যদি ঘটে, তাহলে এই আটকানো মানে ভয়ঙ্কর শক্ত। এবং 4টে সেটের মধ্যে যেটা হয়তো ঠিক হয়েছে তার, আমি একমাত্র জানি একটা সেট, আর 3টে সেট আমি জানিই না। কিন্তু তিনি হয়তো যেটা বলেছেন সেই সেটটাই হয়তো সিলেক্টেড হয়ে গেছে, তিনি যেটুকু বার করেছেন। ভাগ্য ভালো থাকলে প্রবাবিলিটির জায়গা হয়তো ভাগ্য ভালো থাকলে অন্য সেটটা যেত, এই ঘটনা ঘটতো না। আমি শুধু বলবো যে প্রশ্ন ফাঁস যদি আটকাতে হয়, এই যে উনি যেগুলো বলছেন ট্র্যাডিশনাল মোড অফ পরীক্ষা নেওয়া,
ফলে তার একটা বিকল্প, যেটা 24 সালে প্রশ্ন ফাঁসের পর রাধাকৃষ্ণন কমিটি তৈরি হয়েছিল, তারা বলেছিলেন যে আমাদের দেশে এই গোটা ব্যবস্থাটা যদি অনলাইনে করা যায়, অর্থাৎ আগের দিন রাতে প্রশ্নপত্র কোনো কেন্দ্রে যাবে, ট্রাকে যাবে, লিক হবে, এসব নেই। কিন্তু সেটা করতে গেলেও মুশকিল হচ্ছে। আইআইটির মতো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যখন নেওয়া হয় অনলাইনে, তার পরিকাঠামো হচ্ছে যে একদিনে 1.5 লক্ষ পরীক্ষার্থী দিতে পারে। ফলে 23 লাখ সেন্ট্রালাইজ পরীক্ষা সিস্টেমের সমস্যা সেটা আমাদের মতো 23 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নিতে গেলে নিটে 15 দিন থেকে 17 দিন লেগে যাবে। ফলে পরিকাঠামো যদি দেশে গড়ে না তোলা হয়, অথচ আমি এক দেশ এক পরীক্ষার কথা যদি বলি, তাহলে কিন্তু এই বিড়ম্বনার মধ্যে পড়বে। এবং নিট যে 10 বছর আজকের অতিক্রম করছে এই 10th ইয়ারে, আমি বলছি এই ইন্ট্রোস্পেকশন সরকারের প্রয়োজন। নিটের মাথায় যাদেরকে বসানো হচ্ছে তা দেশব্যাপী যোগ্য প্রশাসক, সেখানে আনুগত্যটা সেটা বড় ক্রাইটেরিয়া নয়, অনেক বেশি পেশাদারিত্বটা বড়। পশ্চিমবঙ্গে আনুগত্য নিয়ে প্রচন্ড তরজা হয়েছে এবং বলা হয়েছে যে এই ছাত্ররা কাদের কাছ থেকে শিখবে, যারা দুর্নীতির মাধ্যমে নিয়োজিত হলো। এই যে যারা গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ তো রিটায়ার্ড, যার নাম প্রথমে আসছে তিনি তো রিটায়ার্ড প্রফেসর, তিনি তো করাপশন করে চাকরি পাননি দাদা। তাহলে তিনি যে করাপশনটা 10 বছরের এই নিটের কথা বলছে, তার মধ্যে অন্তত 4 বারের বেশি প্রশ্ন লিক হয়ে গেছে। 2017 সালে এটা তৈরি হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে সিস্টেম এমন করতে হবে যাতে ব্যক্তিগত মডারেটরের ভূমিকাটা সবথেকে ইম্পর্টেন্ট। স্যার যেটা প্রশ্ন করলেন যে 4টে প্রশ্ন আসে, তারপর একটা মডারেশন হয়, সেই সেটাই, সেই 4টে প্রশ্ন একটা জায়গায় এসে মডারেশন হয় এবং ABCD। আমার মনে হচ্ছে এদেরকে সাজানো হচ্ছে না তো কোনো বড় জায়গাকে বাঁচানোর জন্য, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সায়ন্তন বাবু, না দেখুন, সিবিআই তো তদন্ত করছে এবং সব এই যে স্পেসিফিক এই তদন্তটার ক্ষেত্রে সরকারই কিন্তু বলেছে যে লিক হয়েছে কোশ্চেন, কোনো খবরের কাগজ থেকে বেরোয়নি, কোনো সোশ্যাল মিডিয়া বার করেনি। গভর্নমেন্টই বলেছে যে কোশ্চেন লিক হয়েছে, তারা সাথে সাথে সিবিআইকে দিয়েছে এবং সিবিআই খুব লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, এটা কোনো গৌরবের কথা নয়। একটা শুরু করলেন, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসের প্রশ্ন থাকে। অধ্যাপকরা হচ্ছে সব থেকে শ্রদ্ধার ব্যক্তিত্ব, তারা যদি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, একদম ব্যক্তি অধ্যাপক বা 1-2 অধ্যাপকের বিষয় নয়, এই ছিদ্র অনেক গভীর, অনেক বড়। সবটা সামনে আসবে কিনা সমিতা, আমি এখানে 4 জন অধ্যাপক আছেন, ওনারা বললেন এবং যথেষ্ট যুক্তিসঙ্গত কথা বললেন। আমি কিন্তু এই প্রশ্নেই যাচ্ছি না কে এটা ফাঁস করেছে। আমি খালি ভাবছি এই প্রশ্ন ফাঁসের যখন ছাত্ররা আন্দোলন করলো, তাদেরকে যে পেটানো হলো, জেলে ঢোকানো হলো, সেটাকে কম্পেনসেট করবে। তাদের যে মানসিক অবস্থার শিকার হলো, তাদেরকে কে বাঁচাবে? সব থেকে বড় কথা, একজন ছাত্র বা ছাত্রীকে দ্বিতীয়বার যখন পরীক্ষা দিতে বোঝা হচ্ছে, সেই ট্রমাটাকে, সেই তো, এবং তাদের বলে দেওয়া হলো দেশদ্রোহী, এবং তার সঙ্গে একটা বরবাদ হয়ে গেল। আমি যে দুর্ভাগ্য, নজর থাকবে আমাদের। দেখুন, আপনাদের আগেই বলেছি যে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশিকার জন্য ভারতবর্ষে যে একটিমাত্র সংস্থা বার্ক নিউজ চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করত, তারা এই মুহূর্তে কোনো তথ্য প্রকাশ করতে পারছে না। কিন্তু দেশের ডিজিটাল দুনিয়ায় যে কটা অন্য মাপকাঠি আছে, তাদের প্রত্যেকটা প্রতিদিন প্রতি মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে যে এবিপি আনন্দের ওপর আপনারা কতটা ভরসা করেন। ঘটনাবহুল এই পশ্চিমবঙ্গে একটানা দর্শক সংখ্যার যে রেকর্ড আপনাদের আশীর্বাদে এবিপি আনন্দ তৈরি করেছে, তার কোনো নজির গোটা ভারতবর্ষে অন্য কোনো চ্যানেলের নিরিখে কোনো ভাষায় কখনো হয়নি। বলার কথা একটাই, এই নিখাদ ভালোবাসা এবং ভরসায় আমরা কৃতজ্ঞ। আমাদের সমস্ত দর্শকদের কাছে আমরা সত্যিই ঋণী। আপনাদের সবাইকে প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।